অটোনমাস বডিগুলোর কিন্তু ক্রেডিবিলিটি নষ্ট হচ্ছে। এখনো কি আমরা ১০০% নাগরিককে জন্ম সার্টিফিকেট দিতে পেরেছি? মুর্শিদাবাদের মতো নদী ভাঙন এলাকা, সুন্দরবনের মতো ক্লাইমেট চ্যালেঞ্জের কারণে যারা মোকাবিলা করছে, তারা বারংবার তাদের সার্টিফিকেট এইসব হাঁটাচ্ছে। তার মানে কি আমরা বেনাগরিক হয়ে গেলাম? এই ধরনের নথিপত্র কথা দাবি করা যেতে পারে, এতে কিন্তু মতোরা একটা বড় বিপদে পড়বে। আপলোড করতে হবে এত জিবির মধ্যে, পিডিএফ করতে হবে। যদি এইটুকু থাকতো তাহলে তো তার পরিযায়ী শ্রমিক হতো না। এইটা জন্ম দিয়েছে আরেক শ্রেণী, সেটা হচ্ছে ডিজিটাল ব্রোকার। নমস্কার, বাংলার মন বাংলার মত অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি অর্ক। নির্বাচনের প্রাক্কালে শুরু হয়েছে এই অনুষ্ঠান বাংলার মন বাংলার মত। এই অনুষ্ঠান, যেহেতু বাংলা শব্দটা আছে, আপনারা বুঝতেই পারছেন বাংলা ভাষী তথা বাঙালির আশা নিরাশা দুরাশা, নির্বাচনকে চুম্বক করে বাঙালির ভাবনা দুর্ভাবনা, গোটা দেশে যে রাজনৈতিক প্রকল্প চলছে তাকে বাঙালি কিভাবে দেখবে, বাঙালির শঙ্কার জায়গা কোথায়, বাঙালির আশার জায়গাটা কোথায়, তা খতিয়ে দেখা, তা বিশ্লেষণ করা, তা অবজেক্টিভ ভাবে অ্যানালিসিস করার অনুষ্ঠান বাংলার মন বাংলার মত। এই অনুষ্ঠান আমি চালিয়ে নিয়ে যাব, আর আমার সঙ্গে থাকবে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক বিষয়ে এক একজন পর্যবেক্ষক। আজকে এই পর্বে আমরা কথা বলতে চলেছি এসআইআর নিয়ে, এসআইআর এর রাজনীতি নিয়ে। খুব স্পষ্টভাবে অনুষ্ঠানের শুরুতে বলে দেওয়া উচিত, আমরা কোনো বেনাগরিককে, কোনো অনাগরিককে, কোনো অবৈধ ভুয়ো ভোটারকে বৈধ করিয়ে দেওয়ার, বৈধতা দেওয়ার পক্ষে এই অনুষ্ঠান করছি না। আবার একই সঙ্গে মনে করিয়ে দেওয়ার, আমরা একজনও বৈধ ভোটারকে বাদ দেওয়ার পক্ষে নই। একজনও বৈধ ভোটার, ভারতের গণতন্ত্র তাই বলে যে একজনও বৈধ ভোটার যাতে বাদ না পড়ে, সেটাই আমাদের আমাদের বলার কথা। এবং সেইখানে আমরা এই অনুষ্ঠান থেকে বিশ্লেষণ করতে চাইব, পর্যবেক্ষণ করতে চাইব যে এসআইআর এর রাজনীতিটা কি, এসআইআর যে সামনে রয়েছে তার পেছনে কি রয়েছে, তার নেপথ্য কারণটা কি, কেন এ সময় এসআইআর যেভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে সেই প্রসেসটায় কোনো গোলযোগ আছে কিনা, কোনো দুর্ভোগের কারণ আছে কিনা। এই প্রসেসটায় যদি দুর্ভোগ হয় তাহলে কাদের হবে? আমরা যাদের ভাবছি ঠিক তাদেরই, নাকি বৃত্তটা আরো বড়? এই সমস্ত বিষয় নিয়ে আমি আজ কথা বলবো সাবির আহমেদের সঙ্গে। সাবির দা, নমস্কার। নমস্কার। সাবির দা, পুরো বিষয়টা ধারাবাহিকভাবে দেখছেন, পর্যালোচনা করছেন, খুঁটিয়ে তথ্য ধরে বিশ্লেষণ করছেন। তার অন্যান্য তথ্য পর্যালোচনার কাজের মতোই এসআইআর সংক্রান্ত কাজটি অতি গুরুত্বপূর্ণ। তাই তার থেকে যোগ্য ব্যক্তি এ বিষয়ে বিশ্লেষণের আর কেউ নেই বলেই আমাদের মনে হয়েছে। স্যার, যে কথা দিয়ে শুরু করতে পারি, আহ, নির্বাচন কমিশন তার যে তার যে পরিকাঠামো রয়েছে সেই পরিকাঠামো ব্যবহার করে সারা বছর সব সময় একটা কমিশনের যে লিস্টটা আছে সেটা সংস্কার করতে পারে, এবং তাই হয়ে আসে। সেটা একটা সাধারণ রিভিশন, সাধারণ সংস্কার। এটা বৈধ একটা কাজ, এই প্রক্রিয়াটা চলবেই। হঠাৎ এই সময়কে এসআইআর করার জন্য নির্বাচন কমিশন কেন বেছে নিল, এটা থেকে যদি কথাবার্তা শুরু করা যায়। অর্ক, অনেক ধন্যবাদ। এই বিষয়টি আগে বুঝে নেওয়া দরকার যে ভারত যখন স্বাধীন হলো তখন তার এই যে নির্বাচনী পরিকাঠামো, এটা কিন্তু সংবিধানেও আছে এবং জনপ্রতিনিধিত্ব আইনেও পরিষ্কারভাবে বলা হয়েছে নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধন এবং ভোট কন্ডাক্ট করবে, ভোট পরিচালনা করবে। এ নিয়ে কোনো দ্বন্দ্ব নেই এবং এই কাজটি সারা বছর ধরেই করা যায়। এই যে মাঝে একটি স্পেশাল জুড়ে দিল এবং ঠিক ভোটের আগে, এইখানেই আমরা দেখতে পাচ্ছি যে একটা গণ্ডগোলের বিষয় এই কারণেই যে এই যে অটোনমাস বডিগুলো সংবিধান তৈরি করেছিল, তার মধ্যে জুডিশিয়ারি, নির্বাচন কমিশন, তথ্য কমিশন বা আমাদের ডেটা কালেকশনের যে দপ্তরগুলো আছে, সেন্সাস, এইগুলো ক্রমশ গত 2014 পর থেকে তাদের যে অটোনমি হারাচ্ছে। নাগরিক হিসেবে কিন্তু এইটাই চিন্তার কারণ। তারা, আপনারা জেনে খুশি হবেন যখন আমরা বাংলাভাষীদের নিয়ে কথা বলছি, এই নির্বাচন কমিশন কিন্তু গড়ে উঠেছে একজন বাঙালির হাতে, সুকুমার সেনের। কত যত্ন, নিষ্ঠাবান ব্যুরোক্রেটস দ্বারা তাদের জীবনী, তাদের কার্যকলাপ দেখলে
আমি আরেকজনের কথা বলতে চাই, প্রশান্ত চন্দ্র মহালনবিশ। এই মানুষদের প্রবল প্রচেষ্টা, কঠিন পরিশ্রমের মাধ্যমে এই ধরনের একটা অটোনোমাস সংগঠন গড়ে উঠেছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই যে বর্তমান কেন্দ্রীয় শাসক দল ক্ষমতায় আসার পর এখানে তাদের রাজনৈতিক উদ্দেশ্যকে ব্যবহার করছে। এখানে কিন্তু নাগরিক হিসেবে যথেষ্ট চিন্তার কারণ আছে আমার মনে হয়। এখান থেকেই আমাদের প্রতিবাদটা শুরু হবে। নির্বাচন কমিশনের কাজ, তারা সঠিকভাবে তাদের ভোট পরিচালনা রিভিশন করবে, মারা গেলে লোক বাদ দেবে, এটা ধারাবাহিকভাবেই হতে পারে। কিন্তু ঠিক ভোটের আগে বিহার এবং পশ্চিমবাংলাকে বেছে নেওয়া হলো কেন, এই প্রশ্নটা দেখতে হবে। আরেকটি প্রশ্ন, কারা নির্বাচন কমিশন বা কমিশনারের পদগুলো পাচ্ছে? আপনি যদি তাদের প্রোফাইলও দেখেন, মানে আমরা অনেক সময় তাদের নিয়ে গত সমাজ বিজ্ঞান যারা চর্চা করি যে কে লিখছে, কে বলছে, সেটাও জানা দরকার। এই মানুষটি যে মুখ্য নির্বাচনী আধিকারিক, তিনি কিন্তু বেশ কয়েক বছর আমাদের দেশের মন্ত্রীর সঙ্গে সরাসরি কাজ করেছে এবং তারই পুরস্কার স্বরূপ এই ধরনের পদগুলো তারা পায়। সুতরাং আমরা এই কারণগুলোকেও কিন্তু একেবারেই উড়িয়ে দিতে পারি না। এবং আমি একটা কথা যোগ করব যে তার ক্রেডিবিলিটি নিয়ে প্রতিদিন যে প্রশ্নগুলো উঠছে, মানে সাম্প্রতিকতম যে নজিরটা আমরা পাচ্ছি, সেখানে দেখা যাচ্ছে যে রাহুল গান্ধী বলছে 5টি উপায়ে হরিয়ানায় ভোট চুরি হয়েছে, এবং হিসেব পুরো বদলে গিয়েছে। 25 লাখ ভোট চুরি হয়েছে। সেটা যদি না হতো তাহলে হরিয়ানার রেজাল্ট একটা অন্যরকম হতো। এখন কথা হচ্ছে রাহুল গান্ধীর নাম দিয়েছে এইচ ফাইল। রাহুল গান্ধী যে অভিযোগগুলি করছে, সেই অভিযোগগুলো যদি ভুল হয়, যদি তার লোক দেখানি আরোপ হয়, তাহলে নির্বাচন কমিশন একদম অটুট। কারণ নির্বাচন কমিশনের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন, মানে ভারতের গণতন্ত্রের একটা বিরাট ব্যাট। তারা কি ন্যায়সঙ্গত যুক্তিযুক্ত জবাব দিতে পারছে? তারা কার হাতে রাজার ভাতটা দেওয়া হয়েছে সেটাও প্রশ্ন। এই যে একটা রাজনৈতিক আনুগত্য দেখাচ্ছে, তার ফলে আমাদের এই অটোনমাস বডিগুলোর কিন্তু ক্রেডিবিলিটি নষ্ট হচ্ছে। এবং এক্ষেত্রে জুডিশিয়ার ভূমিকার কথা আমাদেরকে একটু তুলতে হবে। আমরা বিচার বিভাগের কেউ এই জন্যই প্রশ্ন করছি, কেননা এসআইয়ের কিন্তু এখনো বিচার বিভাগে পড়ে আছে। তার সত্ত্বেও যে ধরনের সক্রিয়তা নির্বাচন কমিশন দেখাচ্ছে এসআইআর করার ক্ষেত্রে, যদি অন্য ক্ষেত্রে আমরা দেখতাম তাহলে কিন্তু অন্য ফল হতো। সুতরাং এক্ষেত্রে যেগুলো আমাদের অটোনমাস বডি, তারা রাজনৈতিক উদ্দেশ্যের কারণে ব্যবহার হচ্ছে। এখানেই আমি আবার বলছি যে এইটাই আমাদের নাগরিকদের কাছে একটা চিন্তার কারণ এবং এই নিয়ে আমাদেরকে প্রশ্ন তুলতে হবে, এবং সেই জন্যই আজকের এই আলোচনাগুলো খুব প্রয়োজনীয় সাধারণ মানুষকে তুলে দেওয়া। ঠিক স্যার, এখান থেকে আমি একটা প্রশ্ন আনতে চাইবো যে আমরা বিহার নির্বাচনের পূর্বে বিহার এসআইআর দেখলাম। আমি একটা তথ্য রাখতে পারি, সেটা হলো যে বিহারে দেখা গেল যে যত নাম বাদ পড়েছে তার মধ্যে বেশিরভাগটাই মহিলাদের নাম। ঠিক নিছক কাকতালীয়। হাউ ডু ইউ ডিকোড বিহার এসআইআর? বিহারের থেকে আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে কিছু নাম বাদ যাবে, এটা খুবই প্রত্যাশিত, খুব স্বাভাবিক, এটা সায়েন্টিফিক একটা বিষয়। আর দ্বিতীয় কারণ যেটা রাষ্ট্রের ব্যর্থতা ছিল, যে কোভিডের কালে যে মৃত্যুর সংখ্যাটাকে লুকিয়ে রাখার চেষ্টা, এখন আবার তাদের ফাঁদেই তারা বাদ দিল আর কি, যে এত মানুষ মারা গেছে আমরা বলিনি। সুতরাং এই সংখ্যাটা বাড়বে। দ্বিতীয় হচ্ছে যে মহিলা এবং সংখ্যালঘু এবং দলিতদের ক্ষেত্রে এটা একটা ডিসপ্রপোর্শনেট বার্ডেন। কেন বলছি? তাদের মহিলাদের যেমন জমির দলিল হচ্ছে একটা বড় পরিচয়পত্র আমাদেরকে দেখাতে হয়, কিন্তু আমাদের ভারতবর্ষে এখনো দেখা যাচ্ছে যে ল্যান্ডলেসনেস অ্যামং উইমেন, মহিলা কিন্তু জমির মালিক নয়। সুতরাং কিভাবে তারা প্রমাণ করবে? এবং একটা জায়গা থেকে বিয়ের কারণে ভারতবর্ষে সবচেয়ে বেশি মাইগ্রেশন হয়। একটা জায়গা থেকে অন্যত্র জায়গায় যাবার পরে কাগজপত্র তৈরির যে ঝক্কি থাকে, মহিলারা অনেক সময় তারা কাজে লাগান না। একটা ফ্লুইডিটি ছিল যে এই দেশে জন্মেছি, আমার একটা স্বাধীন দায়িত্ব আছে এবং আমরা ভোটও দিয়ে যাচ্ছি অনেকে, কিন্তু অনেক সময় কাগজপত্র আমাদের ঠিক ছিল না। এর মানে এই নয় যে কাগজপত্র ঠিক ছিল না মানে নামের বানানের ক্ষেত্রে দেখবেন যে সংখ্যালঘু বা এসসি এসটিদের ক্ষেত্রে তাদের প্রথম নামটা লেখেন একজন উচ্চবর্গের হেডমাস্টার্স। সেই নামটা একরকম বলা হয় আর একরকম লেখা হয়। তারপর ভোটার কার্ডে একরকম লেখা হচ্ছে, রেশন কার্ডে একরকম, আধার কার্ডে এখানে লেখাতেই পড়েছি যে মোহাম্মদটা মোহাম্মদ হয়ে যায়, আবার কখনো লেখা হয় মো। হ্যাঁ। এটা একটা আইথার ঘটে। তো এই যে নাগরিকদের আমরা
কেন শুরু করছি একটা সন্দেহ নিয়ে? যে কথা দিয়ে আপনি শুরু করেছিলেন যে আমরা কোনো বেনাগরিককে কোনো বাইরের কাউকে আমরা আ বে দেখতে চাই না আমাদের দেশে। সেটা ঠিক কথাই। কিন্তু একজন নাগরিককে এটা সন্দেহ হ্যাঁ, সন্দেহের চোখে এটা তো আমাদের গণতন্ত্রের ভিত্তি নয়। সত্যি এইটা ভারতবর্ষ ধর্মশালা নয়। কিন্তু এটা মনে রাখতে হবে ভারতবর্ষ মহাজাতিসদন। যেখানে নানান ধর্ম, নানান বর্ণের এমনকি দলিত মানুষ, এখানে যারা আদি বাসিন্দা নানা ভাষা, নানা হ্যাঁ, তো নানা পরিধান জীবীদের মাঝে দেখো মিলন। কাগজে বেঁধে ফেলবো, কিন্তু সেই কাগজটা আমরা দেব না। যেমনভাবে আমি আজকে এই যে দেখলাম যে এখনো কি আমরা ১০০% নাগরিককে জন্ম সার্টিফিকেট দিতে পেরেছি? এটা সম্ভব। এটা সম্ভব নয়। বা আমি বহু অনুষ্ঠানে বলেছি, আমি আরেকবার রিপিট করছি, যে দেশে আজও বহু শিশু রাস্তায় ভূমিষ্ঠ হয়, তার বার্থ সার্টিফিকেট কে দেবে? তুই জানিস সে জন্মালো আমরা 100% প্রাতিষ্ঠানিক জন্ম নয়, বাড়িতে জন্ম হচ্ছে, আমরা তাকে দিতে পারিনি। কেন? ভূতনির জ্বর, সেখান থেকে হসপিটালে যেতে পারছে না। প্রাকৃতিক দুর্যোগে মুর্শিদাবাদের মতো নদী ভাঙন এলাকা, সুন্দরবনের মতো ক্লাইমেট চ্যালেঞ্জের কারণে যারা মোকাবিলা করছে, তারা বারংবার তাদের সার্টিফিকেট এইসব হাঁটাচ্ছে। তার মানে কি আমরা বেনাগরিক হয়ে গেলাম? হয় না। কেন? সরকারকে তাকে আরো দায়িত্ব নিতে হবে, তাকে তা নিতে আমি ভোট দিয়েছি। আমি একটা উদাহরণ না এনে পারছি না। সেটা হচ্ছে সোনালী, আমরা বিস্তারিত আরো আসবো পরিযায়ী শ্রমিকের, জাস্ট উদাহরণ বলছি। আজ যে মেয়েটি বেনাগরিক সন্দেহে অন্তঃসত্ত্বা অবস্থায় বাংলাদেশের জেলে দিন কাটাচ্ছে, সেই সোনালী খাতুনের বাবা-মার বৈধ ভোটার হিসেবে ২০০২ এর ভোটার লিস্টে নাম আছে। তাহলে তার সন্তান আজ সন্দেহের বশে অন্য দেশে এরকম একটা অনিরাপদ পরিস্থিতিতে কাটাচ্ছে। এইটা তো ভারত রাষ্ট্র নাগরিককে এইটা অ্যাকোমোডেট করে না। এইটা প্রতিশ্রুতি দেয় না। তো এইটা একটা সন্দেহের জায়গা। আমি আপনাকে এই জায়গাটাও একটু তুলে ধরতে চাই আপনার সামনে যে আমাদের এই গদি মিডিয়ার যে বাস্তুতন্ত্র, আমাদের যে শাসক দলের ভাষ্য এবং শাসক দলের যে টুল, সব মিলিয়ে একটা ধারণা চাড়িয়ে দেওয়া গেছে মূল স্রোতে। এ মুসলমানের ক্ষতি হবে, তোর তো ক্ষতি হবে না। মুসলমানের ক্ষতি হলে হোক, সোনালী খাতুন তো মুসলমান, আম বা সুইটি বিবি তো মুসলমান। এসআইআর হলে মুসলমানের ক্ষতি হবে। এখন লজিক্যালি যদি দেখি যে আমরা দেখতে পাচ্ছি যে ৫৫% ভোটার তালিকায় ম্যাচিং হয়েছে। আর ৪৫% মিসম্যাচ। আমরা যদি ধরে নিই যে রাজ্যে যত মুসলমান বাসিন্দা আদমশুমারি অনুযায়ী আছে সেই ২৭% সব্বাই অবৈধ, সব্বার নাম বাতিল হয়ে যাবে। তাহলে তো ১৮% নাম পড়ে থাকে। এই ১৮% তো হিন্দু। তো ক্ষতিটা ঠিক কার? আপনি এটা যদি একটু বলেন। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা হয়তো অনেকেই বেশ নিশ্চিন্তে ছিলাম যে আমি তো মুসলমান নয়। আমার ক্ষেত্রে হয়তো এতটা আ উম ঝড়ঝাপটার মধ্যে দিয়ে যেতে পারবে না। যে ধরনের ফোন পাচ্ছি খোদ কলকাতায় অ্যাম হয়তো বিভিন্ন পেশায় যুক্ত মানুষ, তারাও বলছে যে আমার ক্ষেত্রে কিন্তু আমি এই অসুবিধার মধ্যে পড়ব। ধরুন আমার বাড়ি হচ্ছে উত্তর কলকাতার একটি জায়গাতে। আমি ধরছি কিন্তু বহুদিন নিউ টাউনে চলে আসছি। কিন্তু ভোটার কার্ডটা রেখে দিয়েছি আমি ওখানে। তাহলে আমার ক্ষেত্রে কি হবে? তো এই মিসম্যাচ না হওয়া, এটা শুধুমাত্র সংখ্যালঘুদের যদি আমি ২৭% বা ৩০% ধরি, তার বাইরে অসংখ্য মানুষের মিসম্যাচ হবে। কারণ আমরা জীবিকার সন্ধানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাই। আমরা পরিযায়ী শ্রমিকদের কথা পরে আসবো ঠিকই। এবং যেটা আমরা একটা বড় ভুল করেছি যে নাম আমরা বাংলায় লিখছি, যেটা যখন বা ইংরেজিতে লিখছি, যখন বাংলায় হচ্ছে, নামের ক্ষেত্রে সংখ্যালঘু ছাড়াও এসসি, এসটিদের ক্ষেত্রে ভীষণ রকমের মিসম্যাচ। কেন? তারা নিজেরা শিক্ষার দিক দিয়ে তাদের অক্ষরজ্ঞতার কারণে তারা নিজের নাম যাচাই করে উঠতে পারেনি। সেইজন্য বিভিন্ন জায়গায় নামগুলো বিভিন্ন রকম রয়েছে। এইটা মানে আনন্দ করার কিন্তু কোনো কারণই নেই। কারণ আমরা যদি একটু আসামের শিক্ষাও নিতাম, যে মুসলমানদেরকে অনুপ্রবেশকারী হিসেবে যে শিক্ষা দিতে চেয়েছিলাম, আমরা সেই শিক্ষা পেয়ে গেলাম অন্যভাবে। অমুসলমানরাও কিন্তু নানারকমভাবে এনআরসির এবং আমাদের জানা উচিত যে তারা বাঙালি। তারা বাঙালি এবং সেদিক থেকে বলব যে এই স্ট্যান্ডগুলো, কেননা আমাদের এখানে দেশভাগের ফলে একটা জনবিন্যাস বদলেছিল। বাঙালি হিসেবে কিন্তু হেনস্থাটা আরো বেশিভাবে হবে। সুতরাং আপনারা কেউ ভাববেন না যে আমি তো মুসলমান নয়, সুতরাং আমি বেঁচে গেলাম। বেঁচে যাবার রাস্তা
শিক্ষাগত যোগ্যতা, আপনার অবস্থানগত যোগ্যতার সত্ত্বেও কিন্তু আপনি হেনস্থার শিকার হতে পারেন বাঙালি হিসাবে। কেননা আমাদের এই ধরনের তথ্যের যে নানা রকম অসঙ্গতি দেখা যাচ্ছে। অসঙ্গতি বলতে এই নয়, আমি বলব যে এইটা একটা পরিকাঠামোগত অবস্থার কারণেই ভোটার কমিশন ভোটার থেকে যখন যেত তারা কিন্তু আ উম এত যাচাই করে একটা ফ্লেক্সিবিলিটি ছিল। কেন পাড়ার লোক চেনে, ঠিক আছে ওকে তো অমুকের ছেলে জানি। নাম নিয়ে অত চিন্তা হতো না। ফার্স্ট নাম মিলে গেলেই ছেড়ে দিত। সেকেন্ড নাম এইগুলো নিয়ে এত চিন্তার কারণ ছিল না। এবং এখানে আরেকটা জিনিস আ আমরা বলছিলাম যে আমরা এসআইআর এর নেপথ্যে যে রাজনৈতিক কৌশলটা আছে সেটা নিয়ে যদি একটু ভাবনা চিন্তা করি। মতুয়া ভোটটা যদি পাওয়া যায়, অ্যাসিওর করা যায়, সেই পার্সেন্টেজটা যদি বাড়ানো যায়, তাহলে বাংলায় উম অনুপ্রবেশ করাটা, বাংলায় পেনিট্রেট করাটা আরো সোজা হবে। বিশ্লেষকদের একাংশ বলছেন এইটা বিজেপির একটা রাজনৈতিক চিন্তার মধ্যে আছে। যদিও বিজেপির হাতে একটা পাল্টা যুক্তি আছে বা আমি বিজেপি বলছি কিন্তু নির্বাচন কমিশনের হাতে একটা পাল্টা যুক্তি আছে। কমিশন বলছে যে, এ আমি যেখানে শুরু করছিলাম ১২ টা রাজ্যে করছি। এটা তো একটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু মতুয়াদের মানে আমি মতুয়া না বলে আমি বলব যে নিম্ন বর্ণের হিন্দুদের তাদের তাদের বিপদটাও বোধহয় বা তাদের এটা যে টার্গেট স্পেসিফিক সেটাও একটু ভাবা উচিত। একদমই, এবং তারা যে এই এসআইআর এর ফলে তারা যে ক্ষতিগ্রস্ত হবে অলরেডি বুঝতে শুরু করেছে। আমরা শিরোনাম পড়ছি খবরের কাগজে যে ৳৫০০ দিয়ে সিএ কার্ড বিক্রি হচ্ছে। ঠিকই, ঠিকই। এবং এইটাকে কেন্দ্র করে যে ধরনের এই কার্ড দিয়ে দেওয়া বা টাকা দিয়ে যে ধরনের করছে, এই যে মতুয়ারা ভেবেছিল যে মতুয়াদের ভোট ব্যাংকটা পেলে আমরা হয়তো উতরে যাব। কিন্তু এসআইআর এর ফলে তারা যে ধরনের নথিপত্রর কথা দাবি করা যেতে পারে, এতে কিন্তু মতুয়ারা একটা বড় বিপদে পড়বে এবং সেইটাকে আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। আমরা হয়তো অনুপ্রবেশের গল্প এবং তার সঙ্গে মুসলিম প্রশ্নটা জুড়ে দিতে পারি। কিন্তু আমরা নিম্নবর্গের যে হিন্দু, তাদেরকে যে নাগরিকত্বের প্রমাণের জন্য যে ধরনের তালিকা তৈরি হয়েছে, তাতে কিন্তু তারা অনেকেই ফেল করবেন। সেই দিক থেকে খেয়াল করলে আমাদেরকে কিন্তু যে এইটা এক ধরনের আম আমি বলব যে গণতান্ত্রিক যে প্রক্রিয়াগুলো থাকে তাতে একটা বড় আঘাত, এবং এইটা থেকে মতুয়াদেরও শিক্ষা নেয়া উচিত যে, যে ধরনের রাজনীতি এটাকে কেন্দ্র করে করছে সেটা আদতে তাদের পক্ষে কিন্তু যাবে না। মানে দেখুন, এমন তো হবে না যে আমরা সকালবেলা উঠে পড়ব যে এই এসআইআর এর ফলে অ্যা অনন্ত আম্বানি আ ডি-ভোটার হয়ে গেলেন। পড়ব না। বা আদানি পরিবারের কেউ ডি-ভোটার হয়ে গেল। আপনি বলছেন মতুয়ারা বিপদে পড়বে। আপনি আপনি আমি দুজনেই মনে করছি যে প্রান্তিক মুসলমান সমাজ বিপদে পড়বে এবং এর সঙ্গে আমরা যদি জুড়ে নিই যে আমি একটু পৃথক করে আলাদাও পরিযায়ী শ্রমিকদের কথা বলতে যাবো কিন্তু জুড়ে নিতে পারি বিপদে পড়বে পরিযায়ী শ্রমিকরা। তারা মতুয়াও হতে পারেন, মুসলমানও হতে পারেন, রাজবংশীও হতে পারেন। তার মানে কি বিষয়টা এরম নয় যে এটা একটা গরিব ভারতের উপর, গরিব বাঙালির উপর, সার্বিক গরিব বিরোধী, গরিব মানুষকে ভয় দেখানোর একটা প্রকল্প? একদমই। মানে এর সঙ্গে সরাসরি, যেমন আমি এই কদিন আগেই ফিল্ডে গিয়েছিলাম এই বিষয়টা আরেকটু ভালো করে বোঝার জন্য। আপনারা দেখবেন যে বহরমপুর, মালদা বা উত্তর দিনাজপুরে জেলা শহরগুলোতে ব্যাংকে, বিভিন্ন ডিজিটাল সেন্টারে, সাইবার ক্যাফেতে মানুষের লম্বা লাইন তাদের নানা রকম কাগজপত্র ঠিক করার জন্য, কোটি লম্বা লাইন এফিডেভিট করার জন্য। আজকে একটি মানুষ ৳১,০০০ লক্ষ্মীর ভান্ডারে বলল, "আমি ৳১,০০০ পেয়েছি। এই খরচটা এই মাসে আমাকে এইসব করাতেই যেতে হবে।" এইটা মানে একটা গরিব নাগরিকের কাছে এই ৳১,০০০ এবং সেটা একটা অকাজে, মানে সে নাগরিক, কেননা সে দীর্ঘদিন ধরে সরকারি স্কিম অলরেডি পাচ্ছে। তার সে বৈধ নাগরিক এবং বৈধ নাগরিক বলে পাচ্ছে, এবং আমি বহরমপুরে যাচ্ছি, আমার আইআরটিসির সঙ্গে আধার কার্ডের লিঙ্ক। আমি কোথা থেকে কোথা যাচ্ছি রাষ্ট্র জানে। আমি এসবিআই থেকে টাকা তুললাম, কত টাকা তুললাম সেটাও লিঙ্ক। এতদিন পর হঠাৎ কি উদয় হলো যে আমি নাগরিক নয় এটা প্রমাণ করার দায়িত্ব আমার উপরে। এখন আমাকে একটা এফিডেভিট করতে গেলে এমনি নরমালি ৳৫০০ খরচ হয়। আমাকে জেলা সদরে আসতে হচ্ছে। এই ডিসপ্রপোর্শনেট বার্ডেনটা কেন, কোন অধিকারের বলে রাষ্ট্র এই গরিব মানুষদের উপরে চাপিয়ে দিচ্ছে? আপনি এই শব্দটা বললেন না disproportionate burden এটা মানে এটা হচ্ছে সবথেকে অ্যাপ্ট একটা শব্দ। আমি এইটা নিয়ে একটা কথা বলতে চাই disproportionate burden অবশ্যই আমার দেশে অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে আমি। আমি চাই না কোনো অবৈধ মানুষ আ আমার দেশে ঢুকে যাক এবং
সে ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রক সতর্ক থাকবে, এটাই কাম্য। প্রশ্ন হচ্ছে, যদি একজনও অবৈধ মানুষ ঢুকে যান এদেশে, তার দায় এবং দায়িত্ব, তাকে আটকানোর দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রকের। কিভাবে তাকে আটকানো যায়, সেটা বেড়া দিয়ে আটকানো যায়, আরো অতন্দ্র প্রহরাদি, তার জন্য কিন্তু খরচ, ব্যয়ভারটা কিন্তু আমাদের। বিএসএফ কাজ করছে, তার ব্যয়ভার আমাদের। প্রশ্নটা হচ্ছে যে তার খেসারত, আমি ধরে নিচ্ছি যে বহু অবৈধ নাগরিক এ রাষ্ট্রে রয়েছে, তার খেসারত, তার দায় কার? গরিব মানুষের, এ রাষ্ট্রের ইতোমধ্যেই প্রমাণিত নাগরিকের, নাকি না স্বরাষ্ট্র মন্ত্রকের? এইটাও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা বারবার আরটিআই এবং সংবাদ মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে জানতে চেয়েছে যে কত অনুপ্রবেশকারীকে আপনারা চিহ্নিত করেছেন এবং ফেরত পাঠিয়েছেন। সেই সংখ্যা কিন্তু ক্রমশ কমছে। কারণ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বারবার বলেন যে একটি পাখিকেও আমরা গলতে দেব না। এরকম নির্মম মানুষ হতে পারে যার কোনো পাসপোর্ট লাগে না, পাখিকে গলতে দিতে পারবে না, তাহলে কেন শয়ে শয়ে অনুপ্রবেশকারী ভারতে ঢুকছে? কেনই বা তারা ঢুকবে? এবং তাকে রক্ষা করার দায়িত্ব, এবং আমাদের শিক্ষা খাতে বাজেট কমে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের বাজেট কমে না, ডিফেন্সের বাজেট ক্রমশ বেড়ে মারে, এবং লেজার টেকনোলজি ব্যবহার করে বর্ডারকে ক্লোজ করার চেষ্টা হচ্ছে, কাঁটাতার না থাকলেও। এই ব্যর্থতার দায় কেন গরিব মানুষ নেবে? এই প্রশ্ন কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীকে দিতে হবে। কয়েকটা হয়তো, আমি জানি না, কোনো দুর্বলতার কারণেই, বিএসএফ এর দুর্বলতার কারণেই হয়তো ঢুকতে পারে, কিন্তু সেই তার ব্যর্থতার দায় সোনালী খাতুনের না, সোনালী খাতুনে নয়। সোনালী খাতুনের বাবা যেমন এই দেশের ভোটার, বাবা নয় দাদু, তার বাবুও হতে পারে। যদি আমাদের ডেথ সার্টিফিকেটের রেজিস্ট্রেশন আন্দর শেখের পরিবার আমাকে 3 প্রজন্মেই কাগজ দেখি। কাগজ দেখেছে, এমনকি এমন কিছু মুসলিম পরিবার আছে, ইনক্লুডিং আমাদের প্রাচীন যে দলিল, সেটা হচ্ছে ফার্সি ভাষায় লেখা। তার মানে কি আমার সেই ডকুমেন্ট থেকে পারস্য, হ্যাঁ, আমাদেরকে পাঠিয়ে দেবে, পারস্য দেশে কি পাঠাবেন, বা কবরস্থানে দেখা যায় যে 1922 সালে দাদুর কবরের কাছে লেখা আছে। তারপরেও আমাকে প্রমাণ করতে হবে যে আমি এই দেশে, আমি আসলে নাগরিক। এই এই ব্যর্থতাটা, রাষ্ট্রের যে নিজস্ব ব্যর্থতাকে ঢাকার জন্য গরিব মানুষের উপর চাপিয়ে, যেটা আপনি বললেন যে তারা অনেক অবৈধকে বৈধ করে নিতে পারে। আম্বানির নাম নিলেন, তারা কিন্তু তাদের যে প্রসাদটা হয়েছে সেটা ওয়াকফ সম্পত্তির ওপরে, একটা ওয়াকফ সম্পত্তির ওপরে। সেই অবৈধটাকে বৈধ করে নিতে পারে, কিন্তু এদেশের যারা বৈধ নাগরিক, তাকে সন্দেহের চোখে অবৈধ করার যে এই প্রক্রিয়া, এইটা অগণতান্ত্রিক, এবং এর মোকাবিলা করার জন্য আমাদেরকে সর্বস্তরে আলোচনা করতে হবে যে এই এই বার্ডেনটা কখনো নাগরিকের হতে পারে না। যেখানে সন্দেহ হবে, আপনাকে প্রমাণ করতে হবে, রাষ্ট্রকে প্রমাণ করতে হবে যে এ নাগরিক নয়। কিন্তু নাগরিক নিজে যে বারবার প্রমাণের এই অগ্নিপরীক্ষা কেন দেবে যে সে নাগরিক? এখানে এখানে এবার আমরা একটু পরিযায়ী শ্রমিকদের কথাটা সরাসরি আনি। দেখুন, একটা সুবিধের কথা বলা হচ্ছে যে পরিযায়ী শ্রমিকদের জীবনে যেটা সবথেকে বড় সমস্যা, সে তো এখানে উপস্থিত নেই। এবং তার তো ওই একটা পাকা ফার্স্ট ক্লাস চাকরি নয় যে সে যখন তখন ফ্লাইট ধরে চলে আসবে। তাকে তার মহাজন ছাড়বে না। খুব পরিষ্কার কথা। তখন বলা হচ্ছে যে সে এনুমারেশন ফর্ম অনলাইনে ফিল আপ করবে, তাহলেই হয়ে যায়। প্রশ্নটা হচ্ছে দুরকম। একটা হচ্ছে, পরিযায়ী শ্রমিকরা যদি সত্যি অনলাইনে ডিটেইল ফর্ম ফিল আপ করতো, আমি মনে করি না সে পরিযায়ী শ্রমিকের কাজ তাহলে করতো। তারা মোবাইল ব্যবহার করে যেভাবে, অতি নিয়ন্ত্রিতভাবে তারা ডেটা খরচ করতে পারে। তাদের শিক্ষার হারটাও খুবই কম, তাই তারা পরিযায়ী শ্রমিক। দ্বিতীয়ত হচ্ছে, আমরা আজ যখন এই অনুষ্ঠানটা রেকর্ড করছি, জানি না সম্প্রচারের সময় কি হবে, তখন কিন্তু এই ইনভিটেশন ফর্ম অনলাইনে অ্যাভেলেবেল নয়। তাহলে এটা যৌথ একটা ব্যর্থতা। তো পরিযায়ী শ্রমিকদের গ্লানিটা, পরিযায়ী শ্রমিকদের আ অসুবিধাটা কোথায় আরো বেশি, সেটা যদি আপনি একটু দেখান। অ্যা উপ এ এ মানে ভারতবর্ষে যে পরিযায়ী শ্রমিক আছে, আমরা কোভিডকালে দেখেছি। বিশেষ করে এই যে পূর্ব ভারতের যে আ রাজ্যগুলি, পশ্চিমবাংলা এবং বিহার, উত্তরপ্রদেশ থেকে বহু মানুষ কাজের সন্ধানে থাকে। এখানেও একটা রাষ্ট্রের ব্যর্থতা আছে, তাদেরকে আমরা শিক্ষা, স্বাস্থ্য, কর্মের সুযোগ দিতে পারিনি বলেই তারা চলে গেছে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যে রাজ্যে কাজ নেই। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যে আমরা এই যে ডিজিটাল ভারত নামক একটা ক্যাম্পেইন চালাই, তার রিয়েলিটিটা কি? সেইটা নিশ্চয়ই ভারত সরকারের পরিসংখ্যান বিভাগের জানা উচিত ছিল। মাত্র 15% মানুষ, দেখুন, WhatsApp ফরওয়ার্ড করা
ইনস্টাগ্রাম দেখা, ফেসবুক দেখা আর কম্পিউটিং এবিলিটির মধ্যে একটা পার্থক্য আছে। কম্পিউটিং এবিলিটি বলতে আমার বাড়িতে একটা ব্রডব্যান্ড ইন্টারনেট সহ একটা কম্পিউটার থাকবে, যেখানে আমরা অনলাইন ফর্ম অ্যাপ্লাই করতে পারবো, ওয়ার্ড করতে পারবো, পিপিটি করতে পারবো, এক্সেল করতে পারবো। এইটাকে বলা হচ্ছে কম্পিউটিং এবিলিটি। এইটা মাত্র 10% মানুষের আছে এই কম্পিউটিং এবিলিটি। আর তাকে বলছে তাকে ফর্ম লেফট করে দেবো অনলাইনে। আচ্ছা, আপলোড করতে হবে এত জিবির মধ্যে, পিডিএফ করতে হবে। যদি এইটুকু থাকতো তাহলে তো তার পরিযায়ী শ্রমিক হতো না। এইটা জন্ম দিয়েছে আরেক শ্রেণী, সেটা হচ্ছে ডিজিটাল ব্রোকার। ডিজিটাল ব্রোকার যার কথা আমি আগে বললাম, যে এই যে আনএমপ্লয়েড ইউথরা তারা এই কাজে নিযুক্ত হয়েছে, এবং এইটা একটা আলাদা স্টোরি হওয়া দরকার। যে বিরাট সংখ্যক ডিজিটাল ব্রোকার ডিজিটাল ব্রোকার তারা এই রাষ্ট্র সবকিছু বলছে, এবং এর ফলে যে কত এক্সক্লুশন হয় সেটা আমরা কিন্তু বিভিন্ন আমরা যে সরকারি যে পরিকল্পনা করেছে, আজকে আপনি অবাক হয়ে যাবেন। আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন যে ভারতীয় নারীদের চোখে আমরা আর জল আনতে চাই না, তাই জন্য এলপিজি গ্যাস দিই। আমি সাধারণ প্রশ্ন করেছিলাম যে এই এলপিজি গ্যাস মহিলাদেরকে দিতে চান, এসটি আর এসসি কত মহিলা এই এলপিজি গ্যাস পাচ্ছে, আমাকে আলাদা করে দিতে পারবেন? তারা সব তথ্য জোগাড় করছে, কিন্তু আলাদাভাবে দিতে পারেনি। এসসি এসটিটাকে মার্জ করে দিয়েও পেয়েছি আমরা তথ্যে যে একের বেশি দুবার তারা আর এলপিজি গ্যাস পূরণ করতে পারছেন না, তাদের সেই সক্ষমতাই নেই। সুতরাং একদিকে তারা লিঙ্কেজ করতে পারছে না আদারের সঙ্গে, বিভিন্ন রকমভাবে তারা ফেল হচ্ছে। এই যে ডিজিটাল এক্সক্লুশন, এই নিয়েও আমাদেরকে কথা বলতে হবে। তারা অ্যাপস তৈরি করছে, অ্যাপস তৈরি করে কে বেনিফিটেড হয়? আপনাদের নির্বাচিত কিছু ভেন্ডাররা, তারা সাধারণ নাগরিক না, তারা কোটি কোটি টাকা ইনকাম করে যে কোনো ব্যাপারে অ্যাপ তৈরি করে। তারা আগে ইলেকট্রাল বন্ডে টাকা দিয়েছে তারা, সেই জন্যই তারা এই অ্যাপ তৈরি। এই যে ডিজিটাল ডিলিউশনটা, ডিজিটাল যেরকমভাবে আমরা একটা অবয়ব তৈরি করেছি, ডিজিটাল ডিভাইড যেতে আছে, সেটাকে রাষ্ট্রকে অ্যাডমিট করতে হবে, এবং সেটা সরকারের পরিসংখ্যানেই দেখা যাচ্ছে। যে এনএসএসও যে ডেটা রিলিজ করেছে, তাদের পরিষ্কারভাবে দেখাচ্ছে। এবং তার মধ্যে আমি আরো একটু ভেঙে বলতে, সোশ্যাল গ্রুপ এসটি এবং মুসলমানরা সেটা অনেক পিছিয়ে আছে, এবং মেয়ে, পুরুষ এবং মহিলার মধ্যে বিভেদটা আরো বেশি। বাড়িতে একটা কম্পিউটার থাকলে একটি ছেলে যতটা অ্যাক্সেস পায়, একটি মেয়ে ততটা পায় না। একটি সাইবার ক্যাফেতে রাত পর্যন্ত একটি ছেলে যতটা কাজ করতে পারে, একটি মেয়ে পারে না। এইটাকে কিন্তু আমাদেরকে এইরকম একটা বৈষম্যমূলক পরিবেশে তুমি এমন একটা ব্যবস্থাকে ইমপ্লিমেন্ট করে বলতে পারো না এটা সার্বজনীন সহজ ব্যবস্থা। ইট ইজ নট ইজি। হ্যাঁ, এবং সেই জন্যেই আপনাকে বাড়িতে যেতে হবে, আপনাকে ম্যানুয়ালি কাজ করাতে হবে। এই ডিজিটালে দেখুন, আজকে ৪-৫ দিন হয়ে, ৪ তারিখের পর থেকে শুরু হয়েছে। এখনো কিন্তু আমাদের অনলাইন শুরু হয়নি, এবং অনলাইন শুরু হলেও আমরা কতটা সঠিকভাবে পরিযায়ী শ্রমিকরা করতে পারবে, এবং এইটাকে কেন্দ্র করে যে ধরনের আমরা ফোন কলস পাচ্ছি, পরিযায়ী শ্রমিক যারা বাইরে আছে, আমি কথা বলছিলাম, যে আতঙ্ক, ভয়, কেউ প্লেনে টিকিট কাটবে বলে তারা মাসে হয়তো ১২,০০০ টাকা আয় করে। ও বলছে ওই টাকাটা ওর টেলার আমি দিয়ে দেবো। এখানে লক্ষ্মীর ভাণ্ডারের ১,০০০ টাকা পাওয়া মহিলা বলছে আমি ১,০০০ টাকা খরচ করবো আমার ডকুমেন্ট কারেকশনের জন্য। আর একজন ১২ থেকে ১৫,০০০ টাকা, তাকে একটা চেন্নাই থেকে আসা যাওয়ার খরচ কিন্তু ১৫,০০০ টাকার মতো মিনিমাম, যদি না আমরা কিন্তু ছটের সময়, দুর্গাপুজোর সময় আমরা টিকিটটা কন্ট্রোল করতে পারিনি। সেটা ২২,০০০ এ পৌঁছে যাচ্ছে। আমরা এরকম ধরনের ক্যাপিটালিস্ট দিকে সাহায্য করব, কিন্তু একজন পরিযায়ী শ্রমিককে এরকম একটা এমার্জেন্সি লাইফ সহজ কাজ, রাষ্ট্র তো একটা সহজ কাজ করতে পারে, খুব সহজ। সমস্ত পরিযায়ী শ্রমিকের এই খাতে যে ট্রান্সপোর্টের খরচ হবে সেটা ফ্রি করে দিক রাষ্ট্র। এবং এই ক্ষেত্রে আমি একটু মনে করাতে, যেহেতু আমি কাজটা করেছি, পরিযায়ী শ্রমিকরা যখন কোভিডের সময় ফিরছিলেন, তখন কিন্তু সুপ্রিম কোর্ট অনেকগুলো রায় দিয়েছিলেন যে ওদের ওয়েলফেয়ারের জন্য আপনাকেই ব্যবস্থা নিতে হবে। একটি ব্যবস্থা অশেষ দুর্ভোগের মধ্যে দিয়ে সে সময় পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরেছে। পথে আমরা তো দেখছি পথে মারা গিয়েছে কত লোক। আমাদের সেই ছবিটা তো আমরা কখনো ভুলব না যে ওই রেলপথে পরিযায়ী শ্রমিকদের মৃতদেহ পড়ে রয়েছে, আর পড়ে রয়েছে কিছু রুটি। মানে ওরা রেলপথ ধরে হাঁটছিল। আমি আমার আমার আপনি বলছেন, আই এম ট্রিগার্ড। আমার জামলো মাকদমের কথা মনে পড়ছে, যে লঙ্কার ক্ষেতে কাজ করতে গিয়েছিল, ফেরার পথে মারা জ্বরে একটা বাচ্চা মেয়ে। তা কার দায়? রাস্তায় একটা মহামারী নেমে এলে কার দায় মানুষের সুরক্ষা দেওয়ার? তুমি আমার ভোট নিয়েছো, আমি আই এম কম্পেলড টু সে দ্যাট। তুমি আমার ভোট নিয়েছো, এখন তুমি আমাকে সন্দেহ করছো। তুমি আমার ভোট নিয়েছো, তুমি আমার নিরাপত্তা, আমার রাষ্ট্রের ফেন্সিং এর ১০০% সিকিউরিটির ব্যবস্থা করতে পারোনি। তুমি আমার ভোট নিয়েছো, কোনো প্রাকৃতিক দুর্যোগ বা অকাল কোনো মহামারী নেমে এলে তুমি বলছো সব দায় আমার।
তাহলে আমি কেন তোমাকে ভোট দেব? এই রাষ্ট্র ব্যবস্থাটাকে আমি কেন সমর্থন করব? আমি মানে দিস এ কোয়েশ্চেন। 2011-তে শেষ সেন্সাস হয়েছিল। তার মানে আমাদের নিয়ম অনুযায়ী 2021-এ হওয়ার কথা। আমি ধরেই নিচ্ছি যে 21-এ মহামারী ছিল। যদিও 21-এ ভোট হয়েছে এই মহামারীর মধ্যেই। আদমশুমারি হলেই তো এইটা বেরিয়ে আসতো, এই প্রকৃত তথ্যটা, যে কতজন অনুপ্রবেশকারী রয়েছে, কতজন বৈধ ভোটার রয়েছে, বা আমাদের জনসংখ্যার নিরিখটা কি। এটা যদি একটু ধরেন। এই যে সেন্সাস না হওয়াটা কিন্তু সারা পৃথিবীর ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য, মানে ভারতবর্ষে সেন্সাস না করাটা, এরকম উদাহরণ কিন্তু আমরা খুব একটা পাই না। কোভিড কালের অজুহাতে আমরা খানিকটা পেছোতে পারি, ১ বছর পেছোতে পারি। তারপরে সব খুলে গেল। আমরা হৈ হৈ করে মাঠে নেমে পড়লাম, নির্বাচনও করলাম যেটা আপনি বললেন। অথচ সেন্সাস করতে পারলাম না। আসলে এই ভয়টাকে জিইয়ে রাখার জন্যই সেন্সাসটাকে পিছিয়ে দেওয়া হচ্ছে। কেননা কতটা দুধ আর কতটা জল সেন্সাস হলে বেরিয়ে যেত। কারণ সেন্সাস হচ্ছে কমপ্লিট এনুমেরেশন নাগরিকদের। একজন পথে থাকা মানুষ থেকে শুরু করে আর ঘরে থাকা। এবং এই যে পপুলেশন গ্রোথ এত বাড়ছে, এই যে মিথটাকে কেন্দ্র করে যে ভয়ের জন্ম, এইটাকে আমরা আ আ চ্যালেঞ্জ করতে পারতাম। আমরা যদি দেখি যে যদি ধরেই নিই যে বর্ডার সংলগ্ন এরিয়াতে যে অনেক অনুপ্রবেশকারী এসছে, তাহলে পপুলেশন গ্রোথ আমরা বেশি হবে। কিন্তু ন্যাশনাল এভারেজের থেকে সেখানে কম। আমাদের যে সীমান্তবর্তী জেলাগুলি, এবং আরও উল্লেখযোগ্য যেই জায়গাগুলোকে কেন্দ্র করে এত মিথ, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর এবং পশ্চিমবাংলায় ওভারঅল জনসংখ্যা বৃদ্ধির হার এত কমে গেছে যে আমরা রিপ্লেসমেন্ট রেট যেটাকে বলা হয় সেটাকে টপকে গেছি। অর্থাৎ যতটা হওয়ার সংখ্যা, আমরা এখন মৃত্যুদিন বেশি পালন করি জন্মদিনের থেকে। এবং ন্যাশনালি যত সংখ্যক রেশন কার্ড দরকার আমাদের রাজ্যে ৭০০ আশেপাশে রয়েছে। ভোটার কার্ড একটু বেশি, কেননা আমাদের ইউথ সংখ্যাটা এখন অনেক বেশি আছে, সেই জন্য ভোটার কার্ড একটু বেশি। এই পরিসংখ্যানগুলো কারো অজানা নয়। সরকারি ডেটা এবং বাইরের কোনো ডেটা নয়। কেননা এখন এত রকমভাবে লিঙ্ক, কত লোককে আধার কার্ড দিয়েছি, কত লোকের ভোটার কার্ড, এইগুলো নিয়ে এই যে জনসংখ্যা বৃদ্ধির যে একটা মিথ বাজারে পারপিচুয়েট করা হচ্ছে, এইটা কিন্তু আ আ ফাঁস হয়ে যেত যদি আমরা সেন্সাস হতো। তাহলে কিন্তু এই যে এসআইআর কে কেন্দ্র করে অনুপ্রবেশের যে গল্পটা হচ্ছে, সেটা এতটা ভয়ের আতঙ্কের কোনো দরকারই হতো না। শুধুমাত্র এসআইআর নয়, নীতি নির্ধারণের যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেন্সাস, শিক্ষা, স্বাস্থ্য, অন্যান্য পরিকাঠামোর ক্ষেত্রে আমরা ৫ বছর পিছিয়ে গেলাম। এই দায়ভার কে নেবে? এই প্রশ্ন আমাদের করা দরকার। এবং আ এখানে আমাদের মনে হয় যে এই জায়গাটাও একটু ছুঁয়ে যাওয়া দরকার এই আলোচনায়। আমরা যখন এতটা বিস্তারিত কথা বলছি, যে বিএলওর ক্ষমতায়ন, বিএলওর ভূমিকা, এটাকে আপনি কিভাবে, মানে বিএলওর হাতে এতটা দায়িত্ব ছাড়া কি আদৌ যুক্তিযুক্ত? বিএলও নিয়ে কথা বলতে গেলে দেখুন, এত বড় একটা কর্মকাণ্ড চলছে। প্রধানত নির্বাচন কমিশন মনে করেছে এবং তারা কোনো রকমের কনসালটেশন প্রসেস না গিয়েই করেছে যে যেই সময়ে একটা বিপুল বিএলও তারা অন্য কাজ ছেড়ে এই প্রক্রিয়ায় ঢুকেছে, তাদের মধ্যে শিক্ষকরা। আমরা জানি শিক্ষার কি অবস্থা, সেই জায়গা থেকে তাদেরকে নিযুক্ত করা হয়েছে এবং তারাই হচ্ছে প্রাইমারিলি ফ্রন্ট লাইন ওয়ার্কার এই ক্ষেত্রে। তাদের যে ব্যক্তিগত বায়াস, কাকে সে নির্বাচন করবে, কেননা আমরা জানি অনেক সময় যে ডেফিনেশন গুলো থাকে যে এই বাড়িতে থাকছে কিনা, তার নাম, তার জাতি পরিচয়টা কি তাকে ইনফ্লুয়েন্স করতে পারে কিনা, আমরা নির্ধারিতভাবে জানি না। এবং দ্বিতীয় হচ্ছে যে আমাদেরকে, এবং সেই জন্যই রাজনৈতিক দলগুলো তাদের পাশে থাকতে হচ্ছে আজকাল। এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে বিএলওদের মধ্যেও কিন্তু যোগ্যতা এবং যে ধরনের ট্রেনিং পাওয়া দরকার, এই ধরনের কাজের এমপ্যাথির দরকার, সেইগুলো কতটা নিশ্চিত করতে পারবে ইলেকশন কমিশন, এটা নিয়ে একটা সন্দেহ। আর শর্টেজ অফ বিএলও, একটা মানুষের উপর যে এত বড় চাপ, তাকে সারাদিন তার নিজের কাজটা করতে হচ্ছে এবং এইটাও করতে হবে। এই চাপটা কিন্তু প্রচণ্ড রকমের। এবং আপনারা দেখবেন বিএলওরা অলরেডি বিক্ষোভ দেখিয়েছে কলকাতায় বা বিভিন্ন জায়গাতে, যে আমার নিজের কাজ সামনে কীরকমভাবে এই কাজটা করব। আমার মনে হয় যে এই বিষয়গুলো না ভেবে একটা কোয়ারশনের মাধ্যমে যে কাজ করছে, তাতে কিন্তু গুণগত মান খারাপ হতে পারে, মানুষের বাদ যাওয়ার ঘটনা ঘটতে পারে। এইগুলো আমাদের মতো নাগরিক সমাজে যারা কাজ করে তাদেরকে এই বিষয়গুলো তুলে ধরতে হবে। এই প্রসঙ্গে বলি যে সত্যি যারা রাস্তায় থাকে,
বা যারা হোমে থাকে, যেমন আমার কাছে এটি ফোন এসেছিল যে আমি অনাথ আশ্রমে থাকি, আমার বাবা নেই, তাদের 2002 সালের নামের প্রশ্ন উঠছে না, আমি মাধ্যমিক পাশ করিনি, তাহলে আমি কিরকমভাবে এই দেশের নাগরিক হিসেবে ভোটের তালিকায় নাম? আমি একটু জুড়বো প্লিজ। যারা ট্রান্সজেন্ডার, সুমনা ছিল সুমন হয়েছে। যারা যৌনকর্মী, যারা বাড়িতে ফেরার যাদের যাদের প্রভিশন নেই আর সমাজের সঙ্গে সম্পর্ক ছেড়ে যাকে আসতে হয়েছে, তারা কিভাবে প্রমাণ করবে? সেই ব্যাপারে কিন্তু নির্দিষ্ট কোনো গাইডলাইন পাওয়া যায়নি। এমনকি যারা মেন্টাল হেলথ এগুলোতে থাকে, তাদের ক্ষেত্রেও কিন্তু তারাও তাদের একটা তার মানে রাষ্ট্র বান্দি বাড়ে। দিয়ে দিচ্ছে। আসলে এইটাই হচ্ছে যে চাকরির পরীক্ষার মতো রাষ্ট্র বাদ দেবার মানে এক্সক্লুশন করার প্রক্রিয়াতে ইনক্লুসিভ নয়। ভারতবর্ষ একটা ইনক্লুসিভ দেশ ছিল, তার স্ট্রাকচারটাই বদলে দিয়ে একটা এক্সক্লুশনের দিকে এক্সক্লুশনের রাজনীতি হতে চলেছে। এইটা আমার মনে হয় যে ফান্ডামেন্টাল ভিত্তিতে ভারতবর্ষ গঠিত হয়েছিল, খুব ভালো সময় নয়, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও নেহরুর মতো মানুষ তারা বারবার এই প্রশ্নগুলোই সতর্ক করে দিয়েছিল। আমি কালকে আ ম্যা উম মামদানির কথা, নেহরুর কথা তুলেছি। নেহরু কিন্তু এই ব্যাপারে স্পষ্ট আ নির্দেশ দিয়েছিলেন যে আমাদেরকে অনেক বেশি accommodative হতে হবে। যে ধর্মের ভিত্তিতে একটা দেশ ভাগ হয়েছে। নানান রকমভাবে আমরা বিধ্বস্ত, কিন্তু আমাদেরকে সমস্ত নাগরিকদিকে আমাদেরকে এই ব্যাপারে তিনি মুখ্যমন্ত্রীদিকে চিঠি লিখেছিলেন। আমি কালকে ওই চিঠির বায়ানটা পড়ছিলাম। আজকে আমার মনে হয় নেহরুকে আমরা যারা গালাগালি দিই, একবার তারা নেহরুর চিঠিগুলোও পড়তে পারে যে আধুনিক ভারত গড়তে তখনকার মানুষ কি দিয়েছিল আর এখন ভারত ভাঙতে কিরকমভাবে রাজনৈতিক নেতারা মদদ দিচ্ছে, এ ব্যাপারে আমাদের দেখার দরকার আছে। সাবিদা, আমরা একদম শেষে চলে এসেছি। ফর wrapping up, আমি একটা কথা না বলে পারছি না যে আমরা কি দেখছি? গত ১০ বছর কি দেখছি? গত গত ১০ বছরে একটা হিন্দুত্বের চড়া দাগের রাজনীতি দেখছি। একটা ফার রাইট উইং এর দেখছি। সেই রাজনীতিতে হিন্দু খতরে মে হ্যায়, আব কি বার ৪০০ পার বা হাম মন্দির ওহি বানায়েঙ্গে, এই সমস্ত কিছু যেমন একদিকে লেভারেজ দিয়েছে, একদিকে সফল হয়েছে, আবার ব্যর্থও হয়েছে। কেননা ৪০০ পার বলে ২৪০ টা তো সাফল্যের খুব বড় নজির নয়। ফলে নতুন একটা ন্যারেটিভ দরকার। একই রকম ভয়, একই রকম আতঙ্ক, একই রকম এগুলো তৈরি করার জন্যে নতুন একটা কিছু ন্যারেটিভস, একটা গল্প দরকার। তার মধ্যে হয়তো কিছু সঙ্গত যুক্তিও আছে। সঙ্গত যুক্তি যে বৈধ ভোটারই একটা দেশে থাকা উচিত। কিন্তু সেই সঙ্গত যুক্তিটাকে ব্যবহার করে একটা ভয়ের আবহ তৈরি করে রাখা। এটাই কি এসআইআর এর মূল উদ্দেশ্য? মানে আমি আরেকটা লাইন যোগ করব, সেটা হলো এই ভয়ের আবহটা তৈরি করে রাখলে এক পক্ষ কিন্তু খুশিও হবে। একদল ব্রেনলেস লোক, তারা মনে করে ওই তাদেরই অপরটা দরকার। আমি বনজ্যোৎস্নার সঙ্গে কথা বলছিলাম, তখন আমরা আলোচনায় এই কথাটা এলো যে আমাদের সোশ্যাল মিডিয়ায় যখন উমর খালিদকে নিয়ে কোনো যুক্তিগ্রাহ্য প্রতিবেদন হয়, আমরা তার কোনো যুক্তিগ্রাহ্য সেই প্রতিবেদনে সমালোচনা উমর খালিদের পাই না। শুধু পাই হচ্ছে যে একদল লোক খুব খুশি হচ্ছে উমর খালিদ নির্যাতিত বলে। তার মানে একদল লোক, সে যুক্তি হারিয়েছে। সে আফিম খেয়ে অন্যের ক্ষতিতে বলছে ভালো হয়েছে, ভালো হয়েছে। নাগরিকের প্রতি যে দায়বদ্ধতা, যে ভ্রাতৃত্ববোধ, সেগুলো সব বিলীন হয়ে গেছে। এই পরিবেশটাকে জিইয়ে রাখার জন্যই কি এসআইআর একটা টুল? একেবারেই একমত যে এই ভয় বিক্রি করে শাসন ক্ষমতায় টিকে থাকার একটা প্রচেষ্টা আমরা এনআরসিকে কেন্দ্র করে দেখছি, এসআইআরকে কেন্দ্র করে দেখছি, এবং একদল যারা আমাদেরকে ভোট দেয় না তাকে শায়েস্তা করতে যেয়ে আরও বহু মানুষকে এই হেনস্থার শিকার হতে হচ্ছে। আ কিন্তু এখনো আশার আলো আছে। আগলিবার ৪০০ পার হয়নি। এমনকি অযোধ্যাও মানুষ ভোট দেয়নি। অযোধ্যাও হেরে যেতে হয়েছিল। এইখানেই আমাদেরকে এই বিকল্প কথাগুলো বারবার বলে দিতে হবে। ভারতবর্ষের সংবিধানে যে প্রতিশ্রুতি, যে ইনক্লুসিভ ইন্ডিয়া, যে প্লুরালিস্টিক ইন্ডিয়া, বহুত্ববাদের ভারত, এই ভারতকে জিইয়ে রাখতে গেলে যেমনভাবে কিছু আমাদের মতো রাজ্যগুলোতেও কিন্তু আমরা প্রতিবাদ করে, ভোটের মাধ্যমে প্রতিবাদ করে সেই পার্টিকে আমরা নস্যাৎ করেছি। এই ন্যারেটিভটায় ভারত বহুত্ববাদের, ভারত যুক্ত সাধনার, ভারতে কালচারাল ইন্টিমেসি অনেক বেশি, ধর্মে বিভাজন থাকবে, ভাষার বিভাজন নানারকম থাকবে, কিন্তু বিভাজন থাকবে না, বৈচিত্র্য থাকবে। এইটা আমাদেরকে বারবার, এবং এই ভয়টাকেই আমাদেরকে জয় করতে হবে। উত্তর দিয়ে ভোটের মাধ্যমে হোক, ন্যারেটিভের বিল্ডিংয়ের মাধ্যমে হোক, যে আমরা এই ভয়ে হার মেনে যাব না। চুপ করে আমাদেরকে সরব হতে হবে যে ভারতবর্ষ বহুত্ববাদের দেশ। এখানে যুক্ত সাধনার ফলে ভারতবর্ষ গড়ে উঠেছে। কোনো একটি ধর্মের
কারণে কেউই ছুরি দেখে অন্যের হাতে দেয়া যাবে না। এইটা স্পষ্ট ভাষায় আমাদেরকে সচেতন নাগরিক এবং এই কথাটাও আমাদেরকে মহামারীর মতোই ছড়িয়ে দিতে হবে। তবেই আমরা যে রোগে আক্রান্ত এক ধর্ম, এক ভাষা, এক রাষ্ট্র, এক প্রধানমন্ত্রী এই এক প্রধানমন্ত্রী অবশ্যই থাকবে কিন্তু এক দল থাকবে না। এইটাকে আমাদেরকে ভেঙে ফেলতে হবে। সাবিল আপনাকে আমি অনেক, অনেক কৃতজ্ঞতা জানাই এতটা সময় দেওয়ার জন্য। আমাদের দর্শক শ্রোতাদের বলব সাবিরদার কথা ধার নিয়েই যে ওই একমনা দেশ আমাদের নয়। আমাদের দেশ, আমাদের গণতন্ত্র আমাদের প্রশ্ন করার স্বাধীনতা দিয়েছে। আমাদেরকে যাচাই করার স্বাধীনতা দিয়েছে। আর দিয়েছে উদারতার বোধ। যুক্ত সাধনা শব্দটা সাবিরদা কি সুন্দর শব্দ। যুক্ত সাধনা শব্দটা ব্যবহার করছিলেন। ভারতবর্ষ যুক্ত সাধনার দেশ। তাই অন্যের ক্ষতিতে আনন্দিত না হয়ে, উৎফুল্ল না হয়ে, গদি মিডিয়ার আফিম খেয়ে বিষে নীল না হয়ে আমরা যদি একটু তলিয়ে ভাবতে শিখি আর পাশাপাশি আমরা যদি বিষের প্রতিষেধক হিসেবে ন্যারেটিভের পাল্টা ন্যারেটিভ খুঁজি, আমরা যদি বলে যাওয়া এবং ক্রমাগত বলে যাওয়ার কথাই ভাবি, তাহলে বোধহয় আমরা এই লড়াইটা জিতব। সকলকে অনেক ধন্যবাদ যারা আমাদের এই এপিসোডটা দেখলেন। ইনস্ক্রিপ্ট ফলো করুন, সাবস্ক্রাইব করুন। আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের ফিডব্যাক জানান। ইনস্ক্রিপ্টের সঙ্গে থাকুন। আমাদের আরো শক্তিশালী হতে, আমাদের যে ভয়েস, আমাদের যে কণ্ঠস্বর তাকে আরো জোরালো করে তুলতে সাহায্য করুন। আপনাদের অনেক, অনেক ধন্যবাদ জানাই। নমস্কার।